দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। 4 দিন আগে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। প্রথা অনুযায়ী নির্বাহী আদেশে এবার ট্রাম্প যেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া, সীমান্তে জরুরি অবস্থা জারি করা, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো প্রায় শখানেক নির্বাহী আদেশ। এর মধ্যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে গড়ে তুলেছেন এমন একটা কথা প্রচলিত থাকলেও তার অভিবাসন বিরোধী নীতির কারণে তিনি নিজ দেশেই প্রতিবাদের মুখে পড়েছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার দেশটির আদালত তার এই আদেশ 14 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিলেও এই আদেশের আগেই অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে 911 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এতে মার্কিন মুলুকে থাকা নথিপত্রহীন বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শুধু এই আতঙ্কই নয়, কয়েকটি দেশের পণ্য আমদানিতেও শুল্ক বাড়ানোর ঘোষণায় বিশ্বকে ভাবিয়ে তুলেছে। শপথ গ্রহণ করেই তিনি তার প্রথম আন্তর্জাতিক ভাষণে বিশ্বের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আমেরিকায় পণ্য উৎপাদন করুন, নইলে শুল্ক পরিশোধ করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের কিছু নীতির পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। এছাড়া বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং বন্ধু মোদি ট্রাম্পের সম্পর্ক বিবেচনায় ফের জল্পনা কল্পনা চলছে, ওয়াশিংটন ঢাকাকে দিল্লির চোখে দেখবে। যুক্তরাষ্ট্রের সোনালী যুগের শুরু। দুর্বৃত্ত, অত্যাচারী ও অস্বচ্ছ বিচার বিভাগকে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ হবে। জনগণকে তাদের বিশ্বাস, সম্পদ, গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে। বিচার বিভাগের ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করব। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে। তবে কি ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বাংলাদেশের বর্তমান সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে যাচ্ছে, নাকি নয়? সর্বোপরি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, এই আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিয়েন্সের সাবেক উপ উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারোয়ার এবং যুক্ত আছেন টেক্সাসে এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহনাজ মোমেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের দুরালাপে। আমি একটু শুরু করতে চাই যে ট্রাম্পের সূচনা আপনাদের কাছে কেমন মনে হলো? যেভাবে দেখলাম যে ৭৮টি নির্বাহী আদেশ বাইডেনের তার পূর্বসূরি সেটি বাতিল করে দেওয়া হলো। তারপর একের পর এক একরকম ঝোড়ো সূচনা। যেটি আমি আমার সূচনা বক্তব্যেও বলছিলাম, খুব আলোচিত যে জলবায়ু চুক্তি থেকে আবারও বেরিয়ে আসলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন। আপনারা কিভাবে দেখছেন? সবার কাছে এই প্রশ্নটাতে যাই। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছ থেকে শুরু করি। কিভাবে দেখছেন এবং কি মনে হয় কতটা বাস্তবায়নযোগ্য এই তার নির্বাহী আদেশগুলো? তার নির্বাহী আদেশের মধ্যে অনেকগুলোই যেগুলো তার এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে পড়ছে সেগুলো ইমপ্লিমেন্টেড হবে। আবার কতগুলো প্রশ্নবিদ্ধ, যেগুলো ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে। যেমন ধরুন সিটিজেনশিপ রাইট। এখানে যুক্তরাষ্ট্রে অ্যাকর্ডিং টু দি 14th অ্যামেন্ডমেন্ট which was passed ratified July 9th 1868, এই আইন অনুযায়ী আপনার, এবং এর পরবর্তী মানে একটা হয়েছিল, সেটা কিন্তু কাজে হয়নি, এটাই চলছে। এটা অনুযায়ী যে কোনো লোকের, মানে মহিলাদের যদি কোনো বাচ্চা হয় যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যান্ড আন্ডার ইটস জুরিসডিকশন, সে অটোমেটিক্যালি যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায়। এই যে আইনটা, এই যে এটা অ্যামেন্ডমেন্ট 14th, এটাকে উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নস্যাৎ করার চেষ্টা করছেন। আমার যেন মনে হয় যে অলরেডি আমরা দেখছি 24টা স্টেট অ্যাটর্নি জেনারেল তারা কেস করেছে। আবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং অন্যান্য সংস্থাগুলো এর বিরুদ্ধে লড়বে কোর্টে, এবং অলরেডি একটা কোর্ট এটাকে 2 উইকসের জন্য এটাকে হোল্ড করেছে। কিন্তু আমার যেন মনে হয় যে যখন সমস্ত কেসগুলো হবে
তখন এই এক্সিকিউটিভ অর্ডারটা ধোপে টিকবে না। তার কারণ যে কোনো এই ধরনের অ্যামেন্ডমেন্ট, যেটা কনস্টিটিউশনের পার্ট, সেটাকে পরিবর্তন করতে হলে ইউ নিড টু হ্যাভ বোথ হাউসেস, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এর দুটোতেই 74% ভোট পেতে হবে এটাকে করার জন্য, চেঞ্জ করার জন্য। তারপরে স্টেট রিকোয়ারমেন্ট রয়েছে। কাজে এটা একটা দারুণ কঠিন ব্যাপার। এবং আমার ধারণা মতে যে ডোনাল্ড ট্রাম্পের যদিও মেজরিটি আছে, কিন্তু সেই ধরনের সুপার মেজরিটি নেই। কাজে এটা একদম ওই প্রথম দিকে এটা শেষ হয়ে যাবে। এটা 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 চলবে না। এই ধরনের আইন করা, অ্যামেন্ডমেন্টকে ভায়োলেট করা, ফান্ডামেন্টাল রাইটসকে, সেটা এখানে সম্ভব নয়। তাহলে মানে এটা ডোনাল্ড হলো, ট্রাম্প এটা করছেন কেন? এটা করছেন আসলে আমার যা মনে হচ্ছে যে তার যে কোর গ্রুপটা, যেখানে বর্ণবাদী কিছু গ্রুপ আছে এবং কিছু ধর্মান্ধ লোকজন আছে, তারা আসলে সাদার বাইরে অন্য রংকে দেখতে চাচ্ছে না। মানে মানুষের গায়ের রং সাদা হতে হবে। আমরা যারা ব্রাউন আছি কিংবা অন্যান্য বিভিন্ন অন্য বর্ণের লোক আছে, কালোরা, এটাকে তারা পছন্দ করে না। বর্তমানের যে যুক্তরাষ্ট্রের অভিবাসনে মেজরিটি আসছে হলো নন হোয়াইট। কাজে এটাকে বাধাগ্রস্ত করার জন্য এবং এদেরকে ডিসকারেজ করার জন্য, নট অনলি দ্যাট, যারা অলরেডি আছে, যেমন ধরুন আমি এক্সাম্পল দেই, যুক্তরাষ্ট্রে ভারতের কয়েক লক্ষ ওয়ার্কার আছে, মানে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, মানে খুব হাইটেক কমিউনিকেশন সেক্টরে রয়েছেন, ইনফরমেশন সায়েন্সে রয়েছেন। তাদের অনেকেই আছেন H-1B ভিসাতে। তারপরে অনেক ছাত্র আছে এখানে, বিভিন্ন দেশ থেকে আসে, তারা আছে কেউ J-1 ভিসাতে, কেউ F-1 ভিসাতে। এবং তাদের যারা ডিপেন্ডেন্ট, মানে স্ত্রীরা, তারা কেউ J-2, কেউ F-2, কেউ H-4 এ রয়েছে। এদের যদি কোনো বউ যারা রয়েছে, মহিলা, তাদের যদি, কিংবা যারা মহিলা themselves in here in this country with that main visa, not dependent visa, তাদের যদি কারো বাচ্চা হয়, মানে অ্যাকর্ডিং টু হিজ এক্সিকিউটিভ অর্ডার ট্রাম্পের, 19শে ফেব্রুয়ারির আগে যদি জন্ম হয় তাহলে তো ঠিক, তারা সিটিজেন হয়ে যাবে। কিন্তু 19শে ফেব্রুয়ারির পরে, মানে 20শে ফেব্রুয়ারি থেকে যাদের জন্ম হবে, তারা এখানকার সিটিজেন হতে পারবে না। কাজে লক্ষ্য করে দেখুন যে এতে কিন্তু মানে যারা ইম্প্যাক্টেড হচ্ছে, তাদের মধ্যে 20শে জানুয়ারি। শ্বেতাঙ্গ সংখ্যা খুব কম, সবই হলো নন শ্বেতাঙ্গ টাইপ। কাজেই এইটা সে করার উদ্দেশ্য ছিল যে ওই তার কোর গ্রুপকে খুশি রাখা, যে আই ডিড ইট, আমি চেষ্টা করেছি। এটা হয়তো গিয়ে কোর্টে এটাকে ভন্ডুল করে দেবে, কারণ এটা তো কোনো একটা ফান্ডামেন্টাল রাইটকে সে ভায়োলেট করতে পারে না। কাজেই তখন সে বলবে যে আমি চেষ্টা করেছি, হয়নি, সে ক্রেডিট নেবে। এইটাই হলো ব্যাপার। আবার যেমন সে যে যারা এখানে ইললিগাল, মানে যাদের নথিপত্র নেই, কাগজপত্র নেই এখানে থাকার, তাদেরকে রাউন্ড আপ করছে। আপনি যে নাম্বারটা বললেন, এটা ব্যাপারেও আমার কিন্তু একটা আমার একটা ডক্টর debatable মোস্তফা সারোয়ার, thing এটা আছে। নিয়ে আমি একটু আলাদা করেই শুনি, কারণ এটা নিয়ে বাংলাদেশিদের একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গা আছে। এটা নিয়ে আমি আলাদা করেই আসি। আমি ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছ থেকে একটু এটাই জানতে চাই, কিভাবে দেখছেন ট্রাম্পের এই সূচনা, এবং যুক্তরাষ্ট্রে যারা আপনারা আছেন, এটি আসলে কেমন মনে হচ্ছে? কতটা প্রভাব ফেলতে যাচ্ছে, কতটা বাস্তবায়নযোগ্য, আপনার সার্বিক মূল্যায়ন? আচ্ছা, আমি ডক্টর মোস্তফা সারওয়ারের সাথে একমত যে এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছাড়া বার্থ রাইট ক্যান্সেল করা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তার আগে আরেকটা জিনিস বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, তখন ওনার অনেক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত লোকজন এবং যেই সমস্ত পদ্ধতিগত যে জিনিসগুলো সম্পর্কে উনি অবগত ছিলেন, এবং গত 4 বছরে যখন উনি ক্ষমতায় ছিলেন না, তখন কিন্তু এই রাইট উইং, তারা কিন্তু এই সমস্ত প্ল্যান তারা একদম একদম তারা এটা একদম তৈরি। এবং এখানে
আপনার বেশিরভাগ প্ল্যান যেটা প্রথম প্রেসিডেন্সিয়াল টার্মে যেটা ট্রাম্প করতে পারেননি, এবার কিন্তু আমি খুবই ভীত যে অনেকখানি উনি সফলকাম হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সবকিছু কিন্তু আপনার আইন দিয়ে করতে হবে তেমন কোনো কথা নাই। এই যে বার্থ রাইট সিটিজেনশিপের কথাটা উঠলো, এটাতেই কিন্তু আমি নেক্সট 5 বছর 10 বছর আপনি দেখবেন অনেক কম সংখ্যক অশ্বেতাঙ্গ অভিবাসী এই দেশে আসবে। কারণ তাদের যদি নিশ্চয়তা না থাকে যে তারা আসলো, তারা এক জেনারেশন কষ্ট করলো, কিন্তু পরের জেনারেশনের কোনো সিটিজেনশিপ হবে না, কি হবে না হবে ঠিক নাই, এই যে প্রশ্নবিদ্ধ হয়ে গেল এই জায়গাটা, এটাতেই কিন্তু অনেকখানি আপনার ডেমোগ্রাফিক চেঞ্জ এটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলছি, এইটা হয়তো বার্থ রাইটটা হয়তো একটা কনস্টিটিউশনের ব্যাপার আছে, এটা হয়তো করতে পারবে না, কিন্তু ইমিগ্রেশনের নানা জিনিস আছে, ওখানে কিন্তু একটা ডিসক্রেশন আছে, এবং ওখানের ইন্টারপ্রিটেশনটা অফিসার যে সে একটা কেসের সামনে ইন্টারপ্রেট করতে পারে এবং তার সেই ডিসক্রেশন আছে। এবং আমরা দেখি যখনই যে পলিটিক্যাল পার্টি বা যে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকে তাদের অনেক প্রভাব থাকে যে কিভাবে এগুলোকে ইন্টারপ্রেট করা হবে। কাজে সেই ইন্টারপ্রিটেশনের জোরে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের ইমিগ্রেশনের যে ধরনের যে সংখ্যক মানুষ আসছিল, কোথা থেকে আসছিল, সেগুলো চেঞ্জ হবে। এবং প্রতিটা জিনিস কিন্তু আপনি ইলিগাল ইমিগ্রেশন নিয়ে আলাদা কথা বলবেন, কিন্তু লিগাল জিনিসটাও আপনি দেখেন যেখানে অ্যাসাইলাম সিকিং, এটা কিন্তু একটা লিগাল প্রসেস, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা আইনি একটা সমর্থন আছে যে হ্যাঁ তুমি এসে তোমার দেশ থেকে এরকম যদি হয় তুমি এটা করতে পারো। তো 30,000 মানুষ যাদের ইন্টারভিউ ছিল, তারা একটা গভর্নমেন্ট একটা অ্যাপের মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ ডেট দিয়েছিল, ওই অ্যাপটাকেই আপনার ডিলিট করে দেওয়া হয়েছে। কাজে এখন এই 30,000 মানুষ যারা একটা প্রসেসের একটা মাঝামাঝি একটা জায়গায় আছে, যে এখন তারা সামনে যাবে, তারপর তারা জানবে যে তাদেরটা অ্যাপ্রুভ হবে বা ডিসঅ্যাপ্রুভ হবে, এগুলো আর কিছুই হবে না, তারা কিন্তু একটা জায়গায় আটকে গেল, তাদেরটা আর অ্যাপ্রুভও হবে না, ডিসঅ্যাপ্রুভও হবে না, কারণ তারা আর এই ইন্টারভিউটাই মোটামুটি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই ধরনের নানা ধরনের জিনিস আপনার এই যে নির্বাহী আদেশের মাধ্যমে, সাধারণত নির্বাহী আদেশটা কেন ইউজ করা হয়, যাতে অনেক ধরনের জিনিস কংগ্রেস থেকে আসতে দেরি হয়, যাতে ত্বরান্বিত করা যায়। কিন্তু এইবারে আমরা দেখছি এই নির্বাহী আদেশের ফলে কি হবে, অনেক জায়গাতে আপনার অবস্টেকল ব্লকেট তৈরি করা হবে, এবং পুরোপুরি যে জিনিসটা ট্রাম্প বা তার যে সমর্থকরা, রাইট উইং সমর্থকরা, তারা এটা কোনো ক্ষেত্রে গোপন করেননি, তারা বলছেন তারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেটটাকে তারা ধ্বংস করতে চান, এবং এইভাবে করে আপনার প্রতিটা জিনিস দীর্ঘায়িত করে বটলনেক স্থাপন করে এটা হয়তো তারা অনেক ক্ষেত্রেই তারা সফলকাম হবে। এখন আইনের পরিবর্তন না করেও কিন্তু অনেক জিনিস আপনার সফলকাম হওয়া যায়। যেমন আর একটা খুব দ্রুত এক্সাম্পল দিচ্ছি, ইমিগ্রেশন, যেই জিনিসটা 6 মাসে প্রসেস হতো, ওটা যদি 6 বছরে চলে যায়, ওটা কিন্তু বাতিল হলো না, কিন্তু ওটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার একটা ডিসফাংশনাল জিনিস হয়ে। তো এইভাবে করে, এবং আমি খুবই শঙ্কিত যে এই 4 বছরের ট্রাম্পের প্রেসিডেন্সিতে প্রথম 4 বছরে যা হয়েছিল তার থেকে বহু গুণ বেশি অনেক জিনিস আপনার ইমপ্লিমেন্টেড হবে, কারণ এবার একদম সবকিছু আপনার ক্ষেত্র তৈরি আছে, মানুষ তৈরি আছে, প্রসেস সবকিছু তৈরি আছে। জি, ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে ধন্যবাদ। আমি এম শাহিদুজ্জামান আপনার কাছ থেকেও একটু শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন ট্রাম্পের সূচনাকে? বৈশ্বিক পার্সপেক্টিভ থেকে শঙ্কিত হবার মতো কিছু দেখেন কিনা? অন্ততপক্ষে দুটি বিষয় তো আলোচনায় খুব আসছে, জলবায়ু চুক্তি থেকে সরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সরে আসার প্রক্রিয়া, কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি সেদিকটাই দেখতে চাই, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব কিভাবে পড়তে পারে। স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টার্মে ট্রাম্প আন্তর্জাতিক ক্ষেত্রে যে গ্রহণযোগ্যতা পায়নি, এবং তাকে যে একটা উন্মাদ চিন্তা করা হয়েছিল, সেই ধারাবাহিকতা সে যথার্থভাবেই রক্ষা করেছে। এমন একটা সময়ে, যেমন বেস্ট এক্সাম্পল হচ্ছে এই যে পরিবেশ ফান্ড থেকে, ক্লাইমেট ফান্ড থেকে উইথড্র করে আসা, এমন একটা সময় সে এটা করলো যখন ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেস পড়ছে, পরিবেশগত হুমকির কারণে লস অ্যাঞ্জেলেসের প্রায় একটা বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন জায়গায় এটা এখন এত প্রকট হয়ে গিয়েছে, ট্রাম্প অসচেতন
কিংবা এটা একটা জাস্ট একটা কল্পনাপ্রসূত ধারণা, এটা ভাবার কোনো কারণ নাই। সুতরাং তারপর আবার বলছেন তিনি যে আমেরিকাকে বিশ্ব শক্তি হিসাবে, সামরিক শক্তি হিসাবে তিনি আরো সামনে নিয়ে যাবেন। এখানে আবার দেখা যাচ্ছে যে তার একটা যুদ্ধংদেহী দেশে পরিণত করার প্রবণতা তার ভিতর রয়েছে। ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্কে এই যে গোলান হাইটস এর অ্যানেক্সেশন, এইটাকে বৈধতা দেয়া, এটাও মধ্যপ্রাচ্যে একটা বড় রকমের মানে মার্কিনি ইনজাস্টিস হিসেবেই দেখা হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যদিও একটা চুক্তি করা হয়েছে হামাস আর ইসরায়েলের ভেতরে, ট্রাম্পের কথার মধ্যে যথেষ্ট উস্কানি রয়েছে। সে কিছুতেই টু স্টেট আইডিয়ার প্রতি নমনীয় হয়নি। অর্থাৎ যেই বিষয়গুলা অত্যন্ত অবাস্তব ছিল তার ফার্স্ট টার্মে, যেমন জেরুজালেমের রাজধানী শিফট করাটা যে একেবারে একতরফা, এবং ইটারনাল ক্যাপিটাল হিসাবে আনডিভাইডেড জেরুজালেমের ব্যাপারে আবদ্ধ থাকা, এটাও যে একেবারে অযৌক্তিক, অমানবিক, সেখান থেকে তিনি নড়ছেন না। আর একটা বিরক্তিকর বাস্তবতা হচ্ছে এই যে তিনি এমন একজনকে তার সেক্রেটারি অফ স্টেট অ্যাপয়েন্ট করেছেন, মার্কো রুবিও, একজন মেইন স্ট্রিম আমেরিকান সিনিয়র কোনো পলিটিশিয়ানকে যদি করতেন তেমনি এমন ছিল রিপাবলিকান পার্টিতে, তাহলে হয়তো আরো দায়িত্বশীল একটা ডেটারেন্ট হিসাবে সে কাজ করতে পারত। কিন্তু মার্কো রুবিও হচ্ছে মধ্যবয়সী, অত্যন্ত প্রভোকেটিভ, এবং যেহেতু তার অরিজিনস একটা মাইনরিটি গ্রুপ থেকে, সে আরো বেশি হোলিয়ার দেন দাও হওয়ার প্রবণতা দেখাবে। এবং সেদিক থেকে দেখতে গেলে ট্রাম্পকে যে রেস্ট্রেইন করা হবে সেরকম সম্ভাবনা কমে যাবে। আশার বিষয় হচ্ছে একটাই, সেটা যে ইউক্রেনের যুদ্ধ থামাবার ব্যাপারে সে মনে হয় কমিটেড থাকছে। এমন না যে এটা একটা পলিটিক্যাল স্লোগান সরে যাবে। তবে সে বলেছিল যে ওত নেওয়ার আগেই ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। সেটা হচ্ছে না, বরং পুতিন এখন অনেকটা তার মাসল দেখাচ্ছে। আর যে আপনার ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে, সেও অনেকটা ট্রাম্পের সুরের সাথে সুর না মিলিয়ে বরং ট্রাম্পের প্রতি অনেকটা অ্যাকিউজিং ফিঙ্গার তুলে দিচ্ছে, যার ফলে তাহলে এম শাহাদুজ্জামান, কিভাবে মনে হচ্ছে যে আসলে এই যুদ্ধটা মানে শেষ করার জন্য ট্রাম্প উদ্যোগ নেবেন বা সফল হবেন? পুতিন অবশ্য প্রস্তাব করেছে ট্রাম্পের কাছে যে তিনি যথাশীঘ্র দেখা করতে চান। এই ধারাবাহিকতা বোধহয় প্রেডিক্টেবল ছিল, যে প্রথমে পুতিন একটা শক্ত অবস্থান নেবে, বলবে যেসব জায়গা আমি দখল করেছি কিছুই ছাড়বো না। ট্রাম্প তখন বলবে যে একটা মধ্য অবস্থায় আসতেই হবে, জেলেনস্কি চাইবে যুদ্ধ চালাতে। নিশ্চিতভাবে বলা যায় যে ট্রাম্পের সাথে পুতিনের দেখা হবে, এটা ইটস এ ম্যাটার অফ টাইম। এবং আমার মনে হয় ট্রাম্পের সাথে কথা বলার পর ট্রাম্প পুতিনকে আশ্বস্ত করবে যে এই যে স্যাংশনস গুলো ছিল রাশিয়ার বিপক্ষে, এগুলো কিন্তু কোনোভাবেই রাশিয়ার ইকোনমির জন্য আর কন্টিনিউ করা ঠিক হবে না। ট্রাম্প উদ্বুদ্ধ করবে পুতিনকে যে স্যাংশনস গুলো আমি তুলে নেব, আর তুমি একটা ফেস সেভিং এসকেপ ক্লজ সৃষ্টি করো ইয়ের জন্য, এই জেলেনস্কির জন্য। আমার ধারণা যে জেলেনস্কি যে কন্টিনিউ করুক অ্যাজ প্রেসিডেন্ট, সেটা খুব বেশি ট্রাম্প বোধহয় চায় না। এবং ইউরোপীয় নেটো অ্যালাইজরাও কিন্তু খুব একটা চাচ্ছে না এই ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসাবে কন্টিনিউ করার। তবে সারা বিশ্ব তাকিয়ে এম শাহাদুজ্জামান, এই জায়গাটা স্পষ্ট, যেহেতু এই মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রসঙ্গটা উঠলোই, আমি খুব ছোট করে আমি ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মুস্তাফা সারোয়ার আপনাদের কাছ থেকে একটু ছোট্ট করে আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনাদের পূর্বাভাস কি এই যুদ্ধ বন্ধের ব্যাপারে ট্রাম্পের যে অবস্থান তার প্রেক্ষিতে? আমি যদি আপনাদের কাছ থেকে একটু শুনি, ডক্টর মেহনাজ মোমেন। হ্যাঁ, আমি এখানে ডক্টর শহীদুজ্জামানের সাথে একমত। এই যুদ্ধটা অ্যাকচুয়ালি ইসরায়েলের থেকে আপনার তুলনামূলকভাবে
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ করা আমার কাছে মনে হয় সহজতর। সেটা হবে সেখানে ইউক্রেনকে অনেক বেশি আপনার মানে কনসেশন দিতে হবে, সেখানে হয়তো অনেক বেশি ল্যান্ড দিতে হবে। আমি জানি না কি হবে শান্তি চুক্তির আসল পথ, মানে কি হবে ক্লজ গুলো, কিন্তু তার মধ্যে জেলেনস্কি ক্ষমতায় থাকবে সেটা সেই আশা, মানে সেটা সুদূর পড়া হতো, আমার মনে হয় না সেটা থাকবে। এবং তার থেকেও বড় কথা যে অনেক হয়তো তাদের মানে টেরিটরি হয়তো তাদেরকে ছেড়ে দিতে হবে এই শান্তির বিনিময়ে। এবং এখানে আমরা জেলেনস্কি জানি যে ক্ষমতায় থাকবেন এবং তাদের টেরিটরি ছাড়তে হবে, এরকম কিছু বিষয় বলছেন। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছ থেকে কি পূর্বাভাস, কি মনে হয় কতদিনের মধ্যে যুদ্ধ থামবে? না, আমিও কিন্তু আমার যে দুজন মানে আলোচক রয়েছেন, ডক্টর মেহনাজ মোমেন এবং প্রফেসর শাহিদুজ্জামান, আমি তাদের সঙ্গে একমত এই ব্যাপারে। আমার যেন মনে হয় এই যুদ্ধটা থেমে যাবে, এটা আর থাকবে না। সেটা ডোনাল্ড ট্রাম্প এখানে তার সাফল্য দেখাতে পারবে। এখন যেটা আমি আহ, মানে ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে আমি মানে মোটামুটি একমত যে আহ, ইউক্রেনকে অনেক তাদের যে ল্যান্ড জমি এটাকে ছেড়ে দিতে হবে। আমার যেন মনে হচ্ছে যে ক্রাইমিয়া হ্যাজ টু বি সিডেড, এতে আর কোনো সন্দেহ নেই। এমনকি ডোনেটস রিজিয়নটা যেটা ওরা দখল করে আছে, সেই অংশটা হয়তো অন্য দুটো যে নর্দার্ন এবং সাউথের কিছু কিছু ছাড়তে পারে, কিন্তু ডোনেটস রিজিয়নটা যেখানে দুটো ওদের আছে, প্রভিন্স আছে, দুটোই স্বাধীন রিপাবলিক হয়েছিল, পরে তারা জয়েন করছে রাশিয়ার সঙ্গে। এই দুটো আমার মনে হয় এর দুটো পসিবিলিটি আমি দেখছি। এটা আইদার রাশিয়ার সঙ্গে থাকবে অ্যাজ এ পার্ট অফ রাশিয়া, অথবা যদি ট্রাম্প খুব প্রেসার করে, খুব বেশি সাকসেসফুল হয় এবং জেলেনস্কি এবং ইউক্রেনিয়ানদের সৌভাগ্য সূর্য উদয় হয়, তাহলে হয়তো ওই দুটো রিজিয়ন একটা অটোনমাস, খুব ভালো অটোনমাস রিজিয়ন হয়ে পরে হয়তো এরা কনফেডারেশন করতে পারে। এটার একটা সম্ভাবনা আছে, খুব লুজ কনফেডারেশন, এবং যেখানে রাশিয়ারও একটা ভূমিকা থাকবে। এ ধরনের হয়তো একটা, এটা হলো আমি বলছি সলিউশনের সবচেয়ে বেস্ট ফর ইউক্রেন। আর সবচেয়ে খারাপ হলো যে ল্যান্ড যা তারা যে হারিয়েছে সেগুলো হয়তো তারা পাবেই না। এটা হতে পারে মিনিমাম, এর মাঝখানে এটা একটা হয়তো কোথাও পূর্বাভাস করছেন। কোনো একটা কিছু। আমি একটা বিরতিতে যাই, কিন্তু এই এত মানে দীর্ঘদিনের একটা যুদ্ধ হলো, সেখানে হার জিত কার হলো সেই প্রশ্নটাও নিশ্চয়ই থেকে যাবে। একটা বিরতির পরে ফিরছি দুরালাপে। আমি অভিবাসী নিয়ে কথা বলতে চাইবো, যুক্তরাষ্ট্র অভিবাসন নিয়ে, এবং বাংলাদেশের সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্রে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা সেটিও আমার আলোচনায় থাকবে। ফিরছি বিরতির পর দুরালাপ। ফিরে এলাম দুরালাপে। আমি যে প্রসঙ্গটি বলছিলাম যে অভিবাসন নীতি ট্রাম্পের, সেটি খুব শক্ত, জানি যে অভিবাসন বিরোধী ট্রাম্পের নীতি। সেখানে ইতোমধ্যেই যেটি ডক্টর মেহনাজ মোমেন আপনারা বলতে শুরু করেছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই বা শুরু করি যে কেমন দেখছেন এখন যে অবস্থান, বাংলাদেশিদের মধ্যে কি একটা আতঙ্ক বিরাজ করছে কিনা? খুব স্বাভাবিকভাবেই থাকবার কথা, ধরপাকড় শুরু হয়েছে, পরিস্থিতিটা আসলে কোন দিকে যাবে? হ্যাঁ, পরিস্থিতিটা সাংঘাতিক আতঙ্কের। আমি তো আপনার বর্ডারে থাকি, তো এখানে তো অলরেডি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। আমরা হয়তো আরো অনেক মিলিটারি পার্সোনাল দেখব। এবং এখানে অলরেডি এই যে এমার্জেন্সিটা ঘোষণা করে, তখন কিন্তু ফেডারেল গভর্নমেন্ট অনেক বেশি তাদের মানে পাওয়ার এক্সারসাইজ করতে পারে, যেটা আপনার স্টেট আর লোকাল গভর্নমেন্টকে আপনার একদম মানে এমনিতে আমেরিকার যে সিস্টেম, সেখানে কিন্তু বিভিন্ন লেয়ারের গভর্নমেন্টের আপনার তাদের মতামত থাকে। কিন্তু যখন এমার্জেন্সি হয়ে যায়, তখন কিন্তু ফেডারেল গভর্নমেন্ট সেটাকে আপনার একদম উপেক্ষা করতে পারে। তো সেই পথেই যাচ্ছে। আর যেটা ধরপাকড়ের কথা বলছেন, যেখানে একভাবে বলা হচ্ছে যে হ্যাঁ, যাদের নথিপত্র নেই ইলিগাল ইমিগ্রেন্টদেরকে ধরপাকড় করা হচ্ছে, কিন্তু এটা আসলে কিন্তু ইমিগ্রেশন জিনিসটা এটা কিন্তু এরকম না যে খুব স্ট্যাটিক জায়গা আছে যে এরা ইলিগাল, এরা লিগাল। এখানে এটা একটা কন্টিনিউমের মতো। হ্যাঁ, তো এখানে আপনার যখনই আরেকটা জিনিস প্রশ্ন আপনার মনে রাখতে হবে, এখানে কিন্তু আইডিওলজিক্যালি এখন যে ট্রাম্প ক্ষমতায় এসছেন, এবং বিশেষ করে তার রাইট উইং সমর্থকরা, ট্রাম্প যদিও বলেছেন উনি লিগাল ইমিগ্রেশনের পক্ষে, কিন্তু উনার যে রাইট উইং সমর্থকরা তারা খুব স্পষ্টভাবেই বলছে তারা ইমিগ্রেশনেরই বিপক্ষে। কাজে এখন যে সমস্ত আমরা পদক্ষেপ দেখছি যে আপনার ইলিগাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, আমরা সিমিলার না হলেও আমরা অনেক ধরনের জিনিস দেখতে পারবো লিগাল ইমিগ্রেশনকেও অনেকটা ডিসফাংশনাল করে দেওয়া হবে।
এবং সেখানে আমি যেটা ট্রাম্প যখন বলছিলেন প্রথমবার ক্ষমতায় ছিলেন তখন একটা জিনিস হয়েছিল যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রচুর মানুষকে আর আপনার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং নতুন নিয়োগ করা হয়নি, যেটা আপনার প্রতি বছর করা হয়। তো সেটার জন্যই কিন্তু একটা বিরাট ব্যাকলগ সৃষ্টি হয়েছিল, অনেক মানুষের প্রসেস অনেক দেরি হয়ে গেছিল, কারণ আপনার যথেষ্ট সংখ্যক এমপ্লয়ি ছিল না। এবং সেটার থেকে কিন্তু এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 4 বছরে এই যে অ্যাসাইলামের ব্যাকলগ, এটা কিন্তু অনেকটা এই কারণে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে। তো এখন যদি আবার এই জিনিসগুলো হয় তখন আপনার প্রতিটা জিনিস আপনার দেরি হয়ে যাবে। তারপর আমি যেটা বললাম, প্রতিটা জিনিসের ব্যাখ্যা সেখানে কিন্তু এটা অনেক ডিসক্রেশন থাকে। তো তখন হয়তো বলা হবে যে এই ব্যাখ্যাটা গ্রহণ করো না, বা এটা এক্সট্রিম জিনিসটা দেখাতে হবে, সবকিছুর প্রমাণ, যেটা আপনার একটা রেঞ্জ থাকে যে এই জিনিসটা হলে আপনার এটা অ্যাকসেপ্টেবল, এই রেঞ্জটা, তখন হয়তো ম্যাক্সিমামটা অ্যাকসেপ্টেবল হবে। এভাবে করে আমার কাছে মনে হয় যে আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটাকে আপনার একদমই ডিসফাংশনাল অলরেডি অনেকখানি হয়েছে, জি আরো করে দেওয়া হবে। আর জি আপনি অ্যাসাইলাম একটু আগেও এটি বলছিলেন যে ঝুলে যাবে বা অকার্যকর হয়ে যাবে। জি হ্যাঁ, মেহনাজ মোমেন স্পষ্ট, একদম স্পষ্ট। আমি ডক্টর মোস্তফা সারোয়ার আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই প্রসঙ্গে। হ্যাঁ, আমি ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে আমি একমত। আহ, মানে যেটা ইল্লিগাল যাদেরকে ধরবে সেটা তো আমরা বুঝতেই পারছি যে, কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন হলো যে টোটাল যে নাম্বারটা আমরা শুনছি সেটা অ্যাপ্রক্সিমেটলি 10 মিলিয়নের বেশি। আহ, এই এদেরকে ধরার যে লজিস্টিক্যাল সাপোর্ট, দ্য মানি অ্যান্ড ম্যান পাওয়ার, এটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব নাও হতে পারে। আরো একটা ঘটনা আছে যে ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের লোকরা যে স্টেটগুলোতে আছে, যেমন ধরুন আমি দুটো এক্সাম্পল দেব, নেব্রাস্কা অ্যান্ড ক্যানসাস। এখানে বিলিয়নস অফ ডলার্স এর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি রয়েছে, এবং এখানে কিন্তু এই পুরো এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ গুলো ডিপেন্ড করে ইললিগাল ইমিগ্রেশনের উপরে। এদের কিন্তু কারো কোনো নথিপত্র নেই। কাজে এখানে যদি সে তার সৈন্যবাহিনী পাঠায় ধরার জন্য, তাহলে এই ফার্মগুলো, এই বিশাল বিশাল মানে বিলিয়ন ডলার্স এর যে ফার্মস, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাহলে তার সমর্থক যারা ক্যানসাসে এবং নেব্রাস্কাতে, তারা ভুক্তভোগী হয়ে যাবে এবং তাহলে সে আর ভোট পাবে না। আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তার লিমিটেশন জানে এবং সেই কারণে সে টার্গেট করবে যেগুলো ব্লু স্টেটের ভেতরে, ব্লু সিটিজ গুলো, লাইক নিউ ইয়র্ক, শিকাগো, সান ফ্রান্সিসকো, অথবা রেড স্টেট কিন্তু তার মধ্যে যে সিটিগুলো বিশাল বিশাল সিটি, লাইক হিউস্টন, বিশাল শহর, মানে এটা ইউরোপের অনেক দেশের চেয়ে বড়। এই এই শহরে যেহেতু ডেমোক্র্যাটরা ওখানে পাওয়ারে, কাজে আমার যেন মনে হয় এখানেও সে অ্যাকশন দেখাবে। তার অর্থ এটার যে টোটাল টার্গেট যেটা আমরা ভাবছি, সেটা হয়তো তার পক্ষে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হবে না, তার নিজস্ব স্বার্থকে পাহারা দেওয়ার জন্য, অথবা এবং তার লজিস্টিক্যাল পাওয়ার নেই বলে, সেটা আমার মনে হচ্ছে। আমাদের বাংলাদেশি যারা আছে নিউ ইয়র্কে, সেখানে অলরেডি আমাদের নিউজ অনুযায়ী যে 4 জন বোধহয় ফার্স্ট 24 আওয়ার্সে অলরেডি অ্যারেস্টেড, 4 জন ফ্রম নিউ ইয়র্ক, পার্টিকুলারলি আমাদের কুইন্সে। ব্রঙ্কসেও ধরেছিল, ব্রঙ্কসে 1 জনকে অ্যারেস্ট করেছে, 3 জনকে ছেড়ে দিয়েছে। এইটা হলো আমরা মানে তার ঘোষণা করার 24 ঘন্টার মধ্যে এটা আমরা দেখলাম, যেটা নিউজে আসছে। এবং এবং আরো একটা নিউজে আমি দেখলাম যে কুইন্সের যে এলাকাগুলো, মানে জামাইকা, জ্যাকসন হাইটস, এইসব এলাকাতে এখন আর রাস্তায় কোনো ভিড় নেই। আগে প্রচুর বাঙালিরা ওখানে আড্ডা দিত, ঘুরতো, বাজার করত, গল্প করত, সেটা একদম মানে প্রায় রাস্তা শূন্য। কাজে মনে হচ্ছে যে এই ইমিগ্রেশনের যে নতুন লগুলো করেছে, তার একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে আমাদের বাঙালি জনগোষ্ঠীর উপরে। আর একটা সবচেয়ে বড় যেটা আমার আমার খুবই খারাপ লাগে, সেটা হলো ছাত্র, বাংলাদেশ থেকে যে ছাত্ররা আসে, মেধাবী ছাত্ররা যুক্তরাষ্ট্রে আসে এবং এসে এখানে ভালো করে, তারপরে এখানকার কোম্পানিগুলো ওদেরকে পছন্দ করে, হায়ার করে, ওরা H1 ভিসাতে চলে যায়, তারপরে ওরা গ্রিন কার্ড পায়, তারপরে এখানে স্টাবলিশড হয়ে যায় খুব ভালোভাবে। এই প্রসেসটাও কিন্তু বিঘ্নিত হয়ে যাবে। তার কারণ আমার যেন মনে হচ্ছে যে আসবে যে, সেজন্য যে সে ভেটিং করছে নতুন,
কতগুলো, তাতে যে ভিসা প্রসেসিংটা অনেক বিলম্বিত হয়ে যাবে। আর বাংলাদেশে তো জানেন আমাদের আবার ওখানকার লোকাল পুলিশ এরা ঘুষ খায়। সব মিলে আমার যেন মনে হয় যে আগে ছাত্ররা যত ইজিলি এখানে চলে আসতে পারতো ভিসা পেয়ে, সেটা মনে হয় যেটা I-20 আমরা এখান থেকে ইস্যু করতাম, I-20 এগেনস্টে আসতো, সেইটা আমার মনে হয় বিলম্বিত হয়ে অকেজো হয়ে যাবে, ডিসফাংশনাল হয়ে কঠিন যাবে। হয়ে যাবে। জি, এটা আমার ডক্টর মনে মোস্তফা একটা সরোয়ার, ধন্যবাদ দারুণ আপনাকে। শঙ্কা, আমি এটা হতে পারে। জি, এটি তো একটা শঙ্কার কারণ বটেই। শাহিদুজ্জামান, আপনি আসলে এখানে বাংলাদেশীদের জন্য শঙ্কার কোনো কারণ দেখছেন কিনা? আপনার বিশ্লেষণ কি ট্রাম্পের অভিবাসন, শক্ত অভিবাসন নীতির প্রেক্ষাপটে? তা তো অবশ্যই প্রচুর বাংলাদেশি রয়েছে যারা এই নিউ ইয়র্ক সিটিতে কাজ করে, রেস্টুরেন্টে। অবশ্য শীতের সময় কিন্তু এমনিতেই যা প্রচন্ড শীত পড়েছে, আমি যতদূর জানি রাস্তাগুলায় বসে যে বুড়োরা আড্ডা দেবে সেরকম মোটেও সম্ভব না। এই ট্রাম্পের এই প্রহসন না হলেও কিন্তু রাস্তাগুলো এই সময়টায় খালিই থাকতো। তবে বাংলাদেশিদের জন্য এটা দুঃসংবাদ। অনেকেই গিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারপর আপনার ল্যাটিন আমেরিকান ট্রায়ালে ওই ওই রাস্তা দিয়ে যারা ঢুকেছে তাদের জন্য তো এটা মারাত্মক হবে। তবে একটা ব্যাপার হচ্ছে এই যে তুলনামূলকভাবে বাংলাদেশিদের চেয়ে বোধহয় অন্যরাই আরো বেশি, এবং বাংলাদেশিরা কিন্তু ইনোভেটিভ। তারা তাদের লয়ার্সও রয়েছে, বাংলাদেশি লয়ার্স, কিন্তু লয়ার্সরা এখন আরো বেশি চার্জ করছে যতদূর শুনলাম, যে তাদের অ্যাসুরেন্স দিচ্ছে কিন্তু চার্জেস ডাবলড হয়ে গিয়েছে। অনেক বাংলাদেশি ছেলে রয়েছে এই অল্প বয়সী যারা, স্পেশালি 20s-30s এর মধ্যে, এরা কিভাবে পে করবে, এদের জন্য একটা ডায়লামা হয়ে গিয়েছে। সুতরাং লাইক অল দ্য আদার গ্রুপস, আমার মনে হয় বাংলাদেশিদেরও একই অবস্থা বলা যায়। জি, একটু আসি যে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটাও একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই যে সেখানে কোনো পরিবর্তন আসবে কিনা? একটা বিষয় জানা যাচ্ছে যে নির্বাচন নিয়ে একটা চাপ বাড়তে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এরকম একটা আলোচনা আছে। আম এবং যুক্তরাষ্ট্রে মানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি তিনিও বলেছেন যে দ্রুত নির্বাচন দেখতে চায় বাংলাদেশে, এবং সাথে যোগ করে দিয়েছেন ভারত এবং যুক্তরাষ্ট্র দেশই দ্রুত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। আসলে কি নির্বাচন নিয়ে চাপ বাড়বে বলে মনে করেন? আমার সোর্সেস গুলো কিন্তু বেসিক্যালি ভারতীয় মিডিয়া, ভারতীয় যেসব পডকাস্ট গুলো হয় এবং আমরা এখান থেকে দেখি, গতকাল আর আজকে যা যা দেখলাম, সেখানে কিন্তু মানে বিষয়টা এমন ভাবে তুলে ধরা হয়েছে যে এটা জয়বর্ধনের জন্য এই নির্বাচনের বিষয়টা যে তিনিও ত্বরান্বিত করবেন কিংবা বাংলাদেশের প্রসঙ্গ উঠাবেন, সেটা নাকি মোটেও ওয়েল রিসিভড হয়নি। একটা ভারতীয় ইন্টারপ্রেটার বলছে যে জয়শঙ্কর যখনই বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করলেন, তখনই মার্কো রুবিও প্রসঙ্গ চেঞ্জ করে ফেললেন। একজন বলছে যে জয়শঙ্কর ওয়াজ আস্কড টু শাট আপ। মানে আমার মনে হয় না যে এটা খুবই সত্যি, কারণ ইন্ডিয়ান মিডিয়া অনেক সেন্সিটাইজ করে। তবে এটা বোঝা যায় যে প্রসঙ্গ পাল্টে বরং মার্কো রুবিও জয়শঙ্করকে পাল্টা জানালেন যে তোমাদের অনেক ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে এবং দেখো কিভাবে রিহ্যাবিলিটেট করা যায়, তারপর কি কি ভিসা বন্ধ করে দিচ্ছে ভারতীয়দের জন্য, এবং আরো অনেক কড়া রেস্ট্রিকশনস ইম্পোজড হচ্ছে ইন্ডিয়ানসদের উপর, যার কারণে বোঝা যায় যে একটা ইন্ডিয়াকে চাপ দেওয়া হচ্ছে। আর বাংলাদেশের ব্যাপারে একেবারে খুবই ভালো খবর, ইন দ্য সেন্স যে মোটেও কোনো চাপ নেই নির্বাচনের ব্যাপারে, বরং একটা যা ইঙ্গিত পেলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পে নিজে না বললেও তার হোয়াইট হাউস সোর্সেস থেকে এমন মেসেজ দেওয়া হয়েছে যে তারা শিগগিরই চাচ্ছেন আমাদের প্রফেসর ইউনুস যেন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, এবং তার যে আমাদের প্রফেসর ইউনুসের যে সফর হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক সামিটে, সেখানে উনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তৃতা দিয়েছেন। তিনি অনেক নেতাদের সাথে দেখা করেছেন এবং এখন বলা যায়
যে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প এটা হিসপ্যানিক্স আর ব্ল্যাকসদের কে অনেক ধন্যবাদ জানিয়েছে ইলেকশনে তাকে সাপোর্ট করার জন্য, এটা অনেকে অ্যান্টিসিপেট করছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো প্রফেসর ইউনূসের সাহায্য চাইবেন যে কিভাবে আমেরিকাতেও এই ব্যাংকিং প্রফেসর ইউনূসের স্টাইলের ব্যাংকিং ইন্ট্রোডিউস করে ব্ল্যাকস আর হিসপ্যানিক্সদেরকে কিভাবে সাহায্য করা যায়। সেটা যদি এই ধরনের ধন্যবাদ। ধারণা আপনার মতামত বলছিলেন আপনি। একটা বিরতিতে যেতে হবে। বিরতির পরে এসে আমি এই বিষয়টি একটু ডক্টর মোস্তফা সরওয়ার, প্রফেসর মেহনাজ মোমেন আপনাদের কাছ থেকেও একটু শুনবো। বিরতির পরে ফিরছি দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। ডক্টর মোস্তফা সরওয়ার, যেই প্রসঙ্গটিতে ছিলাম যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কি কোনো পরিবর্তন আসবে ট্রাম্প ক্ষমতায় আসবার পর, সেটি একটু জানতে চাই। নির্বাচন প্রসঙ্গে কোনো চাপ বাড়তে পারে এরকম কি কোনো আভাস আছে কিনা? প্রফেসর শহীদুজ্জামান অবশ্য সেরকমটি দেখছেন না, আপনি দেখছেন কিনা? জয়শঙ্কর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর যে বৈঠক, সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কি আলোচনা হয়েছে সেই বিষয়ে মুখ খোলেননি জয়শঙ্কর। মানে বাংলাদেশ নিয়ে দুই দেশের আলোচনা, এটিকেও আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা এ সম্পর্কে কমেন্টস করা খুব কঠিন ব্যাপার। তার কারণ ওই যে বৈঠকের আলোচনা বাংলাদেশ বিষয়ক ব্যাপারটা কিন্তু দুই পক্ষের কেউই এখন পর্যন্ত এটাকে ডিসক্লোজ করেনি, টু দি বেস্ট অফ মাই নলেজ। স্পেকুলেটিভ অনেক কথাবার্তা বলা হয়। ভারতের যে ব্লগার্সরা যে কথা বলে সেগুলোর মধ্যে বিচিত্র ধরনের ব্যাপার থাকে। হ্যাঁ, কালকে রাতে ঘুমাবার আগে দেখলাম যে অলরেডি ইউনূস রিজাইন করে ফেলেছে। হ্যাঁ, তারও দুই তিনটা ব্লগ দেখলাম। কাজে এদের কল্পনা খুবই মানে পশ্চিমবাংলার ভারতীয় আমাদের বন্ধু বাঙালিদের উর্বর মস্তিষ্কে কবিতা তো দারুণ, হ্যাঁ, তার সঙ্গে কাল্পনিক বর্তমানে যে ম্যাজিক্যাল রিয়েলিজম, এটা খুব ভালো করেই খেলছে। তারা এটাকে ভালো করে আয়ত্ত করছে। এদের নিউজ দেখে, এদের ব্লগ দেখলে মানে মনে হয় যেন মানে মানে কমপ্লিটলি আজব ব্যাপারটা। কাজে আমি ওদের ওই ব্লগের আমি খুব একটা মূল্য দেই না ইন অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, কিন্তু ওদের পত্রিকাগুলো যেগুলো কাভার করে, হ্যাঁ, সেগুলোকে আমি মর্যাদা দেব। কিন্তু ওই পত্রিকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো স্পেসিফিক কোনো পাইনি যে জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিওর বাংলাদেশ বিষয়ক কি আলোচনা হয়েছে। তবে আমার আমার যেটা সন্দেহ হচ্ছে যে এটা যেহেতু জয়শঙ্কর ডিসক্লোজ করছে না, সেজন্য আমার একটু মনে হচ্ছে যে কেন ডিসক্লোজ করছেন, সামথিং ইজ দেয়ার যেটা ডিসক্লোজ করতে চাচ্ছে না। কাজে সেটা আমাদেরকে দেখতে হবে যে কি। আর একটা ব্যাপার যে ড্যাভোসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যায়নি। সে বৃহস্পতিবার আমাদের থার্সডেতে সে জুমে ওখানে বক্তৃতা দিয়েছে। আর ডক্টর ইউনূসের মেইন স্পিচ ছিল পরের দিন ফ্রাইডেতে। এ ব্যাপারে মানে ডোনাল্ড ট্রাম্প ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছে ওখানে কিংবা ইত্যাদি ইত্যাদি, সেটা আউট অফ কোশ্চেন্স বিকজ ডোনাল্ড ট্রাম্প ওখানে ছিলেন না। ইনফ্যাক্ট আমেরিকান ডেলিগেশনেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব বেশি লোক ওখানে ছিল না, কারণ যেহেতু এটা একটা ট্রানজিশন। আচ্ছা, এবং ড্যাভোসের যে বিভিন্ন আলোচনা হয় ওখানে ডক্টর ইউনূস এবং অন্যান্য লোকদের, সেগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব একটা পছন্দ করে না। সে যেমন ক্লাইমেট, হ্যাঁ, ক্লাইমেটের যে পরিবর্তন, যেটা আমরা যারা বিজ্ঞানী হিসেবে আমরা জানি যে এটা ঘটছে, উনি ওটা বিশ্বাসই করেন না। এই জন্যই তো বলেন ড্রিল বেবি ড্রিল, যত আরো তেল করতে পারো। এমনকি ইলেকট্রিক ভেহিকেল যেটা, তাতে মানে কার্বনের পরিমাণ কমে যেত যদি ইলেকট্রিক্যাল ভেহিকেল বাড়ে, সেটাও উনি যে সাবসিডি বন্ধ করে দিয়েছেন। কাজেই মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনূসের ব্যাপারে এখানে একটা খুব একটা বিরাট কিছু হয়েছে এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ গ্রামীণ ব্যাংক ইজ অলরেডি হিয়ার। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন স্টেটে রয়েছে এবং সেটা চলছে, কিন্তু তার পরিমাণ খুবই সামান্য। মানে গ্রামীণ ব্যাংকের যে ক্যাপিটাল ধার দেওয়ার যে অভ্যাস, সেটা যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে দরিদ্র লোক ওর একটা পিনাটের সমানও না। মানে দ্যাট হোয়াট গ্রামীণ ব্যাংকের বিভিন্ন দেশে যে ব্যাপারটা আছে, এদেশের ক্যাপিটাল যে প্রয়োজন হয় এদেশের লোকদেরকে গ্রামীণ ব্যাংক টাইপের হেল্প করার জন্য,
সেটা তার কতটা আছে, কি আছে, এবং এগুলো প্রাইভেট সেক্টর ছাড়া যুক্তরাষ্ট্র পাবলিক সেক্টরকে খুব একটা পছন্দ করে না। কাজে আমার এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে যে জি ডোনাল্ড ট্রাম্প জি হঠাৎ করে একদম গ্রামীণ ব্যাংকের একটা বিরাট এখানে করবেন, সেটা হচ্ছে না। তবে জি আমি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমি একটা কমেন্ট করব। জি শেষ নির্বাচনের করুন। ব্যাপারে যুক্তরাষ্ট্রের জেনারেল আইডিয়া এবং বিশেষ করে ভারতে যে অ্যাম্বাসেডার আছে তার যে বক্তব্যটা, সেটা কিন্তু আমরা একদম ছুঁড়ে ফেলে দিলে আমরা হয়তো ভুল করব। কারণ উনি যেখানে বলছেন যে নির্বাচনটা হওয়া উচিত তাড়াতাড়ি, এটার এটার বিপক্ষে যাবে যুক্তরাষ্ট্র, এটা আমার একটু ভাবতে বিস্ময় লাগে। কারণ আমার মনে হয় যুক্তরাষ্ট্র উইল পুশ ফর অ্যান ইলেকশন। কারণ তারা যদি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যদি কিছু করতে চায়, তাহলে তারা ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গেই করবে। তার কারণ দে ওয়ান্ট টু বি শিওর অ্যাবাউট উইথ হুম দে আর ডিলিং উইথ, হোয়াট ইজ দ্য ম্যান্ডেট। ম্যান্ডেট ছাড়া মানে ট্রানজিশন গভর্নমেন্টের সঙ্গে, যার নামই হলো ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিমদের সঙ্গে বিদেশি কোনো শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনো প্যাক্ট করবে কিংবা কোনো কিছুতে সই করবে কিংবা কোনো ইনভেস্টমেন্ট করবে, জি সেটা আমার কাছে যথেষ্ট সেটি সন্দেহ। আপনি মনে আপনারা করছেন লক্ষ্য না। করুন ধন্যবাদ ডক্টর মোস্তফা গত সরোয়ার। মাসে আমি একটু ডক্টর মেহনাজ মোমেন 70% আপনার কাছ কমে থেকে এই গেছে, বিষয়ে শুনবো। 70% ইনভেস্টমেন্ট কমে গেছে লাস্ট মান্থে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই যে এখন বিশ্বে যে ধরনের আপনার সাংঘাতিক যুদ্ধ কেয়স আছে, তো সেই যেমন আপনি ইসরায়েলের কথা চিন্তা করেন আর রাশিয়া ইউক্রেনের কথা চিন্তা করেন, সেই অনুযায়ী বাংলাদেশ কিন্তু আমেরিকার প্রায়োরিটি লিস্টে অনেক নিচে, এবং সেটা আমাদের জন্য ভালো। এবং আপনি যে জিজ্ঞেস করছেন যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে কিনা, এটা একটু বলা কঠিন, কারণ এখন যে নীতিগুলো এগুলো ঠিক রিপাবলিকান পার্টির নীতি এটা ফলো করছে না, এটা অনেকটা ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু আমার কাছে মনে হয় যে ট্রাম্পের সামনে যেই সমস্ত আপনার সমস্যাগুলো বা যে সমস্ত ইস্যুগুলো আছে, সেখানে বাংলাদেশ খুবই আপনার গৌণ একটা ইস্যু, যে কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ক্ষেত্রে মানে এটা বাংলাদেশের জন্য একটা বেনিফিশিয়াল জিনিস হবে। আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে ভারত প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে, কিন্তু এখন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কিন্তু অনেক ধরনের ইস্যুস নতুন ডেভেলপ করেছে, যেমন এই যে H1B ভিসা, যেটা 72% আমেরিকায়, সেটা আপনার ভারতীয়রা, তাদের কি হবে, এরকম ধরনের অনেক অনেক ইস্যু। তারপরে সামনে তো আপনার ট্রেড ট্যারিফ এগুলোর জিনিস আসছে, সেখানেও ভারত এফেক্টেড হবে। তো ওই সমস্ত দিক থেকে দেখতে গেলেও ভারতও কিন্তু বাংলাদেশকে নিয়ে যে চাপটা দিবে, বাংলাদেশের গুরুত্বও কিন্তু অন্যান্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু আছে। তো এই সমস্ত দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ নীতির এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আমরা দেখব না, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত কোনো মানে তেমন একটা ইম্পর্টেন্ট জায়গাতে নাই। এবং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যদি বিরাট কোনো কেয়স না হয়, যেভাবে করে চলছে এগুলো যদি চলতে থাকে, হ্যাঁ হয়তো যুক্তরাষ্ট্র বলবে যে আমরা একটা ইলেক্টেড সরকার চাই, কিন্তু ভীষণভাবে চাপ দিবে, এখন অন্য কোনো দিকে আর দৃষ্টি দিতে পারবে না, সেটা আমার জি কাছে। মেহনাজ মোমেন, ধন্যবাদ আপনাকে। শাহিদুজ্জামান, আপনার কাছ থেকে একটু এটি তো শুনবো, সাথে সাথে বাংলাদেশেরও কূটনীতি ট্রাম্প প্রশাসনের সাথে কেমন হওয়া উচিত বা কেমন হবে সামনে, সেই বিষয়টিও আপনার কাছ থেকে ধারণা পেতে চাই। ধন্যবাদ। ট্রাম্প সাহেব তো ডেভোসে যায়নি, এটা আমরা সবাই ভালো করেই জানি। আর উনি যুক্তরাষ্ট্রে যাবেন, সেখানে কোনো নাটকীয়তা নাই, এমন কোনো অসাধারণ কোনো কিছু ঘটবে না। তবে গ্রামীণ ব্যাংকের ব্যাপারটা প্রেসিডেন্ট ক্লিন্টনই ইন্ট্রোডিউস করেছিলেন, এটা একটা সম্ভাবনা রয়েছে কনসেপ্টটা হয়তো। কারণ বেসিক্যালি ইটস এ কোশ্চেন অফ, একজন সোশ্যাল সায়েন্টিস্ট বলতে পারবে রাদার দেন এ ফিজিসিস্ট, যে ক্যাপিটালিজমকে একটা হিউম্যান ফেস দিয়েছে এই ভদ্রলোক প্রফেসর ইউসুফ। এবং ট্রাম্প ইজ নট এ হেটার অফ ক্যাপিটালিজম। ট্রাম্প একটা কংগ্রেশনাল মেডেল অফ অনার পেয়েছে যেই ভদ্রলোক, তাকে নিশ্চয়ই রিপাবলিকান কংগ্রেস বা প্রেসিডেন্ট ট্রাম্প অগ্রাহ্য করবে, তেমন তো আর হতে পারে না। আর তাছাড়া বাংলাদেশে এখন অনেক নতুন ঘটনা ঘটেছে। এই যে একটা ফ্যাসিস্ট পার্টি যে জেনোসাইড করেছে, তার কারণে কিন্তু আমেরিকান আগ্রহ বাংলাদেশে বেড়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একজন অ্যাক্টিং অ্যাম্বাসেডর খুব তাড়াতাড়ি পাঠিয়েছে ঢাকায়। তারপর আগে অ্যাম্বাসেডর রিটায়ার করার পরও আবার ঢাকায় ফেরত এসছে। হি ইজ মনিটরিং দ্য সিচুয়েশন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর আগ্রহ রয়েছে যে এই ইনস্টিটিউশনস গুলো যে চেঞ্জ হবে, কনস্টিটিউশনাল রিফর্ম করার ব্যাপারে মার্কিন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন, প্রফেসর আলী রিয়াজ, এবং এটা যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে। কাজেই প্রায়োরিটি লিস্টে আমেরিকার না থাকুক, বাংলাদেশ কিন্তু বর্তমানে সাউথ এশিয়াতে গুরুত্ব অর্জন করেছে, লার্জলি বিকজ এই যে ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্ট গভর্নমেন্ট ভারতে রয়েছে, মোদির আরএসএস ড্রাইভেন, আপনার যারা সরাসরি মুসলমান নিধন করে ভারতে, তারা যখন বাংলাদেশে জামাতিদের কথা বলে আর আমেরিকায় যে সেটা বোঝাতে চেষ্টা করে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সজাগ হয়ে সরাসরি বলে দেয় যে উই ডোন্ট। সেদিক থেকে কানেকশন ডিস্টার্ব। শাহিদুজ্জামান, ধন্যবাদ। শেষ এক লাইন বলবেন কি ডক্টর মোস্তফা সরওয়ার? শেষ করে দেবো আমরা। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে ওই ক্লিনটন যেগুলো করছে সেগুলো এবং বাইডেন সেগুলোকে সে সব কয়টাকে ক্যান্সেল করে দিচ্ছে। কাজেই ওই যে ক্লিনটন ফাউন্ডেশন কিংবা ক্লিনটনের বন্ধুত্বে যে জিনিসগুলো ঘটেছিল সেগুলো কিন্তু আমার মনে হচ্ছে যেন অল উইল গো ওয়ে। কারণ জি ডোনাল্ড ট্রাম্প জি ইজ এ ভেরি ডিফারেন্ট পার্সোনালিটি। উনি অলরেডি মানে বাইডেনের জি যে এক্সিকিউটিভ স্পষ্ট, অর্ডার এটি স্পষ্ট। এটার আর খুব ক্যান্সেল। ব্যাখ্যা শুনবার জন্য সুযোগ হবে না। অনেক ধন্যবাদ মোস্তফা সরওয়ার, অনেক ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন, অনেক ধন্যবাদ শাহিদুজ্জামান। আপনাদের তিনজনকে ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।